আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমি আকাশ ভাইয়া। আজকের ভিডিও আমরা শেষ মুহূর্তে বায়োলজি জীববিজ্ঞানে কি পড়তে হবে, আমরা অল্প সময়ে কিভাবে সম্পূর্ণ বইটা রিভিশন দিব। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এগুলা খগুলো অবশ্যই ভালো করে পড়বা, কারণ এখান থেকেই দেখবা 5 থেকে 6টা ক এবং খ কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। আর এমসিকিউ বা নৈবেত্তিকের ক্ষেত্রে আমি বলবো সকল বোর্ড 2023 এবং 2020টা একটু সলভ করে ফেলো, দেখবা এখান থেকেই ঘুরাই ফিরায় কোশ্চেন দিয়ে দিছে তোমাদের এসএসসি পরীক্ষায়। এখন আমরা দেখি চ্যাপ্টার ওয়াইজ কোন টপিকগুলো অবশ্যই পড়তে হবে। আমরা প্রথমে আসি চ্যাপ্টার 1 জীবন পাঠ। এই চ্যাপ্টার থেকে প্রথমেই তোমাকে জানতে হবে বায়োস এবং লগোস দুইটা গ্রিক শব্দ সমন্বয়ে গঠিত হয়েছে। জীবন এবং জ্ঞান এই দুইটা শব্দ। জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। তারপর বলবো পেজ নাম্বার 4 এবং 5, এই দুইটা পেজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে দুইটা পার্ট হচ্ছে কি ভৌতজীবী বিজ্ঞান এবং আরেকটা হচ্ছে ফলিতজীবী বিজ্ঞান অর্থাৎ অ্যাপ্লাইড বায়োলজি। এই পেজ থেকে প্রত্যেকবারই কিন্তু একটা এমসিকিউ চলেই আসে প্রত্যেকটা বোর্ডে। যেরকম ধরো অঙ্গসংস্থানের ইংরেজি শব্দ হচ্ছে মরফোলজি, যেখানে দৈহিক গঠন বর্ণনা আলোচনা করা হয়। শারীরবিদ্যা ফিজিওলজি, যেখানে জৈব রাসায়নিক কার্যাদি শোষণ রেচন এগুলো নিয়ে আলোচনা করা হয়। ভ্রূণবিদ্যা এমব্রায়োলজি, এখানে ভ্রূণের সৃষ্টি গঠন এরকমভাবে তোমাকে একটু মনে রাখতে হবে। শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি, যেখানে শ্রেণীবিন্যাস এবং রীতিনীতি। এন্ডোক্রাইনোলজি, জীবদেহে হরমোনের কার্যকারিতা এগুলো ব্যাখ্যা করে। ফলিত জীববিজ্ঞানের মধ্যে পরজীবী প্যারাসাইটোলজি পরজীবী নিয়ে আলোচনা করে। কীটতত্ত্ব এন্টামোলজি কীটতত্ত্বের জীবন উপকারিতা এগুলো নিয়ে আলোচনা করে। অণুজীব বিজ্ঞান মাইক্রোবায়োলজি ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো নিয়ে আলোচনা করা হয়। বায়ো ইনফরমেটিক্স কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য ক্যান্সার বিষয়ক জ্ঞান এগুলো আলোচনা করা। তারপরে বলবো শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমরা জানি সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস হচ্ছেন জনক। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি, এটা 2 মার্কসের জন্য চলে আসে। 1969 সালে আর.এইচ. হুইটটেকার জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন এবং পরবর্তীতে মার্গুলিস 1974 সালে 5 বছর পরেই 2টা সুপার কিংডম এবং 5টি রাজ্যে ভাগ করে ফেলেন। এইখান থেকে প্রত্যেকটা প্রকারভেদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে সৃজনশীল প্রশ্ন যদি আসে এই চ্যাপ্টার থেকে কিন্তু এই জীবজগতের এই ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ থেকেই কিন্তু চলে আসবে। যেরকম ধরো তোমাকে কি আসবে, মনেরা এবং প্রোটিস্টা রাজ্যের মধ্যে কোন রাজ্যটা বেশি উন্নত, অথবা ফানজাই প্ল্যান্টি অ্যানিমেলিয়া এদের মধ্যে কোন জীবটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এদের মধ্যে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা জীবের বৈশিষ্ট্য এবং এদের উদাহরণগুলা, কোন ধরনের বৈশিষ্ট্যের কারণে জীবটা উন্নত হয়ে থাকে এগুলো একটু ভালো করে ব্যাখ্যা করার চেষ্টা করবা। দেখবা 2023 সালে বোর্ড কোয়েশ্চেনগুলোতেই এগুলো পেয়ে যাবা। সো তোমরা ওইভাবে প্রিপারেশন নাও, তোমরা 5টা রাজ্যকে একটু নোট ডাউন করে ফেলো আলাদা করে। প্রোক্যারিওটা সুপার কিংডম 1 রাজ্য 1 মনেরা, এখানকার উদাহরণ মনে রাখবা নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া। সুপার কিংডম 2 ইউক্যারিওটা রাজ্য 2 প্রোটিস্টা, এখান থেকে উদাহরণ হিসেবে মনে রাখবা অ্যামিবা প্যারামেসিয়াম এককোষী ও বহুকোষী শৈবাল। রাজ্য 3 ফানজাই ইস্ট পেনসিলিন বা পেনসিলিয়াম মাশরুম ইত্যাদি। রাজ্য 4 প্ল্যান্টি, এটাকে 4 ভাগে ভাগ করা যেতে পারে, মসবর্গীয় ফানবর্গীয় নগ্নবীজি উদ্ভিদ আবৃতবীজি উদ্ভিদ। এখান থেকে উন্নত সবুজ উদ্ভিদগুলো সবগুলোই প্ল্যান্টের অন্তর্গত। আর নাম্বার 5 রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, এখানে প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী অবস্থিত বা কর্ডাটা পর্বের প্রাণীও কিন্তু এই পর্বের অন্তর্গত। আমরা জানি শ্রেণীবিন্যাসের টোটাল 7টা ধাপ আছে, এই 7টা ধাপের নামগুলো মুখস্থ রাখবা। আমাদের প্রজাতিক নাম এবং গণনাম শ্রেণীবিন্যাসে অনেক গুরুত্বপূর্ণ। দ্বিপদ নামকরণ পদ্ধতি অনুসারে উদ্ভিদ এবং প্রাণীর নাম উভয়ই স্বীকৃত হবে। উদ্ভিদের নামের ক্ষেত্রে বলবো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার ICBN এবং প্রাণীর নাম ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার ICZN কর্তৃক স্বীকৃত হতে হবে। গোল আলুর বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবারসাম। 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস স্পেসিয়েস প্ল্যান্টারাম বইটি রচনা করেন। 3 মার্কসের জন্য প্রায় তোমাদের কোশ্চেনে আসবে বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি অথবা দ্বিপদ নামকরণ পদ্ধতি ব্যাখ্যা করে, এটা কিন্তু গতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পেজ নাম্বার 11-এ পেয়ে যাবা KPC অফ GS অর্থাৎ কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জিনাস স্পেসিস, এটা শর্ট ফর্ম। এখান থেকে তুমি মনে রাখতে পারো অ্যানিমেলিয়া হচ্ছে মানুষের রাজ্য, পর্ব হচ্ছে কর্ডাটা, শ্রেণী হচ্ছে ম্যামালিয়া, বর্গ হচ্ছে প্রাইমেট, গোত্র হচ্ছে হোমিনিডাই, গণ হচ্ছে হোম, আর প্রজাতি হচ্ছে সেপিয়েন্স। একসাথে হোমোসেপিয়েন্স বলা হয় গণ এবং প্রজাতিক নাম দ্বিপদ নামকরণের পদ্ধতি অনুসারে। তারপর পেজ নাম্বার 13 থেকে সাধারণ নাম এবং বৈজ্ঞানিক নাম থেকে কিন্তু প্রত্যেকবারই একটা এমসিকিউ কিন্তু চলেই আসে। সো তোমরা এই পেজটা অনেক ভালো করে পড়বা, বৈজ্ঞানিক নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবা।
শুধুমাত্র আমার সাজেশন থাকবে অ্যাটলিস্ট এই বৈজ্ঞানিক নামগুলোর প্রথম শব্দটা, প্রথম ওয়ার্ডটা একটু মনে রাখো, যেহেতু সময় একেবারেই কম। তাহলে এই হলো চ্যাপ্টার 1-এর কমপ্লিট রিভিশন। দেখতে পারলাম মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে আমি কিন্তু সম্পূর্ণ চ্যাপ্টারটা রিভিশন দিয়ে দিলাম। তাহলে এভাবে তোমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে প্রত্যেক চ্যাপ্টার কিন্তু অনেক তাড়াতাড়ি রিভিশন দিয়ে ফেলতে পারবা। আমার সাজেশন থাকবে তোমরা 3 ঘন্টা চ্যালেঞ্জ নিয়ে কমপ্লিট বায়োলজি বইটা রিভিশন দিয়ে ফেলো। এখন শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট আমি যে টপিকগুলো বলতেছি এগুলো একটু ভালো করে রিভিশন দাও, আর যেভাবে বইটা রিডিং পড়তে বললাম এভাবে একটু পড়ে ফেলো। এখন আসি চ্যাপ্টার 2 জীবকোষ ও টিস্যু থেকে যেগুলো পড়বা, একটু চিত্রগুলো একটু ভালো করে দেখবা। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের একটু পার্থক্য আকারে চিত্রটা একটু বোঝার চেষ্টা করবা। কোষ প্রাচীরের চিত্রও দেখতে হবে। আমরা জানি ব্যাকটেরিয়া কোষ প্রাচীর প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে তৈরি এবং ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 মার্কস এবং 4 মার্কসের মধ্যে আসে মাইটোকন্ড্রিয়ার চিত্র এবং প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের চিত্র। এই দুইটা চিত্র কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটু ভালো করে আঁকার চেষ্টা করবা। অ্যাটলিস্ট কলম দিয়ে আঁকাও এবং শনাক্তকারী বা চিহ্নিতকরণ অংশগুলো একটু মনে রাখো। এখান থেকে অক্সিজম কাকে বলে, ম্যাট্রিক্স কাকে বলে, কিস্টি কাকে বলে, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, আর প্লাস্টিডকে কোষের খাদ্য উৎপাদনকারী বা সালোকসংশ্লেষণে অংশগ্রহণকারী বস্তু হিসেবে ব্যাখ্যা করা হয়। এখান থেকে 2023 সালে অধিকাংশ বোর্ডেই দেখবা এসেছিল মাইটোকন্ড্রিয়া এবং রাইবোজোম প্রাণী জগতের মধ্যে বৈচিত্র্য এবং জীবকুল রক্ষা করতে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর একটু চিত্রগুলো দেখতে পারো। গোলগি বডি, লাইসোজোমকে কেন আত্মঘাতী কণিকা বলা হয়। তারপর নিউক্লিয়াসের চিত্রটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এখান থেকে ক্রোমোজোমটা বেশ গুরুত্বপূর্ণ। এটার চিত্র দিয়ে এমসিকিউ চলে আসে। সৃজনশীলের জন্য 3 মার্কসের জন্য আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে সরল টিস্যু 3টা, প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এদের তুলনা আকারে পড়ার চেষ্টা করবা। কোনটা বেশি মোটা, কোনটা কোন ধরনের পদার্থ দিয়ে তৈরি, এগুলার। এই অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আরেকটা কোশ্চেন হচ্ছে জাইলাম এবং ফ্লোয়েম টিস্যুর বর্ণনা। পরিবহন টিস্যু হিসেবে এরা কীভাবে কাজ করে, এরা উদ্ভিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এদিক থেকে পড়বা আবরণী টিস্যু এবং স্নেহ টিস্যুর তুলনা, কোনটা বেশি গুরুত্বপূর্ণ। আর রক্ত এবং লসিকার পার্থক্য একটু পড়ার চেষ্টা করবা। শ্বেত রক্তকণিকা আর লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, এদের পার্সেন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। পেশি টিস্যুর জন্য 3টা প্রকারভেদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পার্থক্য আকারে শিখতে পারলে অনেক ভালো হয়। ঐচ্ছিক পেশি টিস্যু, অনৈচ্ছিক পেশি টিস্যু, কার্ডিয়াক পেশি বা হৃদপেশি, এটা আর কি অনেক সময় ঐচ্ছিক পেশির মতো কাজ করে, আবার কখনো অনৈচ্ছিক পেশির মতো কাজ করে। এটা বৈশিষ্ট্যটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে স্নায়ু টিস্যুর চিত্রটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। একটা নিউরনের চিত্র তোমাকে আঁকতে বলবে, এটা 3 মার্কসের জন্য প্রায়ই আসে। আর স্নায়ু টিস্যু মানবদেহ নিয়ন্ত্রণে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা কিন্তু অন্য চ্যাপ্টারের সাথে একটা লিঙ্ক আপ আছে। সো এটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। এখন আসি চ্যাপ্টার 3 কোষ বিভাজন থেকে। আমি প্রথমেই বলবো যে অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন আর মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে, এগুলো উদাহরণগুলো ভালো করে পড়ো, এমসিকিউ এর জন্য অনেক কাজে লাগবে। তারপরে এদের কাকে বলে এটা একটু পড়বা। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজনও বলা হয়, আর মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজনও বলা হয়। এভাবে একটু মাথায় রাখবা, কীভাবে সৃজনশীলে আসলে কীভাবে লিখতে হবে। আর মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা জানি 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা এরকম কোশ্চেন হয়। আর মিওসিসের ক্ষেত্রে 1টা থেকে 4টা কোষ কিন্তু তৈরি হয়। সো এইভাবে মাথায় রাখবা। আর মাইটোসিস কোষ বিভাজনে 5টা চিত্র অবশ্যই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তোমরা অ্যাটলিস্ট কলম দিয়ে হলেও প্র্যাকটিস করো এই 5টা চিত্র প্রত্যেকটা ধাপের, এবং এদের তুলনা আকারে পড়ার চেষ্টা করবা, পার্থক্য আকারে পড়ার চেষ্টা করবা। এখান থেকে কিন্তু চ্যাপ্টার 3 থেকে সৃজনশীল আসলে এই টপিকটা থেকে কিন্তু সৃজনশীল চলে আসে। কোন ধাপের ক্রোমোজোম বেশি মোটা দেখা যায়, খাটো দেখা যায়, কোন ধাপটা সবচেয়ে স্বল্প সময়ের জন্য, এই টেনোফেজ, অ্যানোফেজ, এই ধাপগুলোতে। তারপর আমরা জানি ভিএল যে আয় আকৃতি শেপ ধারণ করে এনাফেজ ধাপে। তারপরে যেটা বললো মেটাফেজ ধাপে সবচাইতে বেশি মোটা দেখা যায়, প্রো মেটাফেজ ধাপে বিষুবীয় অঞ্চল দেখা যায়। এই চ্যাপ্টারে আরেকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে গিয়ে অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আবার প্রজাতির বৈচিত্র্য টিকিয়ে রাখতে মিওসিস বা মায়োসিসের গুরুত্ব ব্যাখ্যা করতে বলে। এখন আসি চ্যাপ্টার 4 জীবনী শক্তি। এই চ্যাপ্টার থেকে ভালো করে পড়ার চেষ্টা করবা। সালোকসংশ্লেষণের যে বিক্রিয়াটা দিয়েছে এটিপি ট্রান্সফারের হিসাবটা, আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়টা বেশ গুরুত্বপূর্ণ। C3 চক্র এবং C4 চক্রের উদ্ভিদগুলোর নামগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, এবং C3 এবং C4 এর স্থায়ী পদার্থগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। তারপর অনেক সহজ একটা টপিক, সালোকসংশ্লেষণের প্রভাবকগুলো একটু আইডিয়া রাখার চেষ্টা করবা। সালোকসংশ্লেষণের জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এর চাইতে কম বা বেশি হলে সালোকসংশ্লেষণের হার কী হয়ে যাবে, কমে হয়ে যাবে। জীব জগতে সালোকসংশ্লেষণের গুরুত্ব ব্যাখ্যা করতে বলে, অথবা প্রজাতি রক্ষা করতে
জীবজগতে সালোকসংশ্লেষণ কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে, বাতাসে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.95 বা 20.95%, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.033%, আর পানির ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.3%। সো এভাবে একটু মাথায় রাখার চেষ্টা করবে, এমসিকিউতে অনেক হেল্পফুল হবে আশা করছি। চ্যাপ্টার 4 থেকে 77 পেজ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবাত শোষণ প্রক্রিয়া দেওয়া আছে, এখানকার এই ছকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এখান থেকে অবাত শোষণের যে বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়াটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কত কিলো ক্যালোরি সবাত শোষণ এবং অবাত শোষণে উৎপন্ন হয়, একটু মাথায় রাখতে হবে। আমরা জানি সবাত শোষণের ক্ষেত্রে 686 কিলো ক্যালোরি, আর অবাত শোষণের ক্ষেত্রে 56 বা 56 কিলো ক্যালোরি তৈরি হয়। আর আমরা জানি টোটাল শক্তি উৎপন্ন হয় 38 এটিপি। সবাত শোষণ থেকে গ্লুকোজের জারিত হওয়ার 38 এটিপি উৎপন্ন হওয়ার ছকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু প্রায়বারই পরীক্ষায় দিয়ে দেয় 3 মার্কসের জন্য। সো এখানকে 38 এটিপি কীভাবে উৎপন্ন হয়, এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এই ছকটা 78 পেজ এবং 79 পেজ এমসিকিউ এবং সৃজনশীল দুইটার জন্যই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের মনে রাখতে হবে, 1 অণু NADS2 = 3 অণু ATP, 1 অণু FeDS2 = 2 অণু ATP, 1 অণু GTP = 1 অণু ATP। সো এভাবে এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপরে শোষণের গুরুত্বটি একটু আইডিয়া রাখার চেষ্টা করবা, কীভাবে আমাদের পরিবেশে শোষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে শোষণের প্রভাবগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। এখান থেকে মনে রাখবা, শোষণের জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে গিয়ে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এখন আসি চ্যাপ্টার 5 উদ্ভিদের খনিজ পুষ্টি থেকে। এখান থেকে পড়তে হবে, আমরা জানি টোটাল অত্যাবশ্যক উপাদান হচ্ছে 16টা, এটার মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্টে আছে 10টা এবং মাইক্রোনিউট্রিয়েন্টে আছে 6টি। এর একটু মুখস্থ রাখার চেষ্টা করবা। এমসিকিউ এর জন্য পেজ নাম্বার 88 এবং 89, এই দুইটা পেজ, 88 অ্যান্ড 89, এই দুইটা পেজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাকে প্রত্যেকটা উপাদানের এবং এদের অভাবজনিত লক্ষণগুলা এবং এদের রোগগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। এমসিকিউতে দেখা যায় প্রত্যেকটা বোর্ডে এখান থেকে একটা এমসিকিউ চলেই আসে। তারপর এখান থেকে খাদ্য পিরামিডটা, আদর্শ খাদ্য পিরামিডটা একটু মনে রাখার চেষ্টা করবা। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলবো 3 মার্কসের জন্য BMI, 4 মার্কসের জন্য পুষ্টি উপাদানে তাপশক্তি নির্ণয় করতে বলে। পেজ নাম্বার 104, 105, 106, 107 এগুলো একটু ভালো করে পড়তে হবে। এখান থেকে কিন্তু একটা সৃজনশীল কিন্তু প্রায় প্রত্যেক বছরই দিয়ে দেয়। সো BMRটা একটু ভালো করে শিখতে হবে, এটা সূত্রগুলো দেখবে। এটা এমসিকিউর জন্য কিন্তু একটা এমসিকিউ কিন্তু প্রত্যেকটা বোর্ডে অবশ্যই আসবে BMR থেকে। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে 107 নাম্বার পেজ থেকে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই দেখবা BMI এর জন্য বিভিন্ন ওজন দেওয়া আছে। সঠিক ওজন কোনটা, স্থূল ওজন বা কম ওজন, বেশি ওজন, এটার জন্য BMI এর মানগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। 2 মার্কসের জন্য বলবো রাফেজ কাকে বলে ব্যাখ্যাকারে পড়বা এবং ভিটামিন এর কাজগুলো পড়বা। আর এমসিকিউর জন্য রোগগুলো একটু ভালো করে দেখবা, রিকেটস, রক্তশূন্যতা, এগুলো একটু দেখার চেষ্টা করবা। পেজ নাম্বার 109 ছকটা একটু দেখে রাখতে পারো। পরিবার থেকে বলবো অগ্নাশয়, যকৃৎ এবং পাকস্থলী, এদের কাজগুলো একটু দেখো। আর দাঁত হচ্ছে কি এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ কিন্তু চলে আসে। আর পরিপাকতন্ত্রের চিত্র একটু দেখবা, এটাও এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কারণ কোথায় কোন অঙ্গটা থাকে এই অঙ্গ দিয়ে কিন্তু তোমাকে এমসিকিউতে দিয়ে দিবে। এই চ্যাপ্টারে 4 মার্কসের জন্য প্রায়ই চলে আসে খাদ্যের পরিপাক ক্রিয়া, ক্ষুদ্রান্তর, অগ্নাশয় এবং পাকস্থলীতে পরিপাক, এটাও ব্যাখ্যা করতে বলে। আর আন্তরিক সমস্যা হিসেবে যে রোগগুলো আছে এগুলোর কারণ, প্রতিকার এবং লক্ষণ, এগুলো একটু পড়ার চেষ্টা করবা। এমসিকিউ এবং সৃজনশীল দুটোর জন্য গুরুত্বপূর্ণ, এবং কোন ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলা ইফেক্ট করে, সো এইগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। চ্যাপ্টার 6 উদ্ভিদের পানি ও খনিজ লবণ পরিবহন, এটা বেশ গুরুত্বপূর্ণ এবং প্রশোধনের প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে বলে। তারপর এখান থেকে প্রশোধনের প্রভাবগুলো বেশ গুরুত্বপূর্ণ। তারপর রক্তকণিকাগুলার চিত্র একটু দেখার চেষ্টা করবা। এখান থেকে আরও কিছু জিনিস মনে রাখতে হবে, এদের গড় আয়ু কত, এদের পরিমাণ কত, মানবদেহে এদের পরিমাণ কত, রক্তের অ্যান্টিজেন কাকে বলে, অ্যান্টিবডি কাকে বলে। এখন রক্ত আদান প্রদানের ক্ষেত্রে RH নেগেটিভ রক্তের ভূমিকা বা কীভাবে বাধাগ্রস্ত হয়, এটা একটু ব্যাখ্যা করতে বলে, বা রক্ত জমাট না বাধা বা বাধা, এটার কৌশল ব্যাখ্যা করতে বলে। এটা 23 সালে বোর্ড কোশ্চেনেই পেয়ে যাবা। সর্বজনীন রক্তগ্রহীতা হচ্ছে AB গ্রুপ এবং সর্বজনীন রক্তদাতা হচ্ছে গিয়ে O গ্রুপ। 3 মার্কসের জন্য হৃৎপিণ্ড থেকে অবশ্যই কোশ্চেন আসবে। মানব হৃৎপিণ্ড গঠনটা একটু ভালো করে শিখবা, যে কোনো একটা বোর্ডে কিন্তু চলেই আসবে এখান থেকে। তারপরে হৃৎপিণ্ডের অন্তর্গঠন ও রক্ত সঞ্চালন পদ্ধতিটি একটু দেখবা, এটা চিত্রটা বেশ গুরুত্বপূর্ণ, তবে তুমি চিত্রটা যদি মনে রাখতে পারো এমনি ব্যাখ্যা লিখতে পারবা। সো এগুলো একটু সংক্ষেপে লেখার চেষ্টা করো। পার্থক্য হিসেবে পড়তে হবে ধমনী ও শিরা, LDL, HDL এর পার্থক্য, এদের পরিমাণ একটু মুখস্থ রাখার চেষ্টা করবা। রোগের ক্ষেত্রে বাত জ্বর, লিউকেমিয়া, হার্ট অ্যাটাক, এদের কারণ এবং প্রতিকার, লক্ষণ, এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ একই হবে, সৃজনশীলের জন্য যদি সহজ সৃজনশীল দিয়ে দেয় তাহলে কিন্তু এই টপিকটা থেকে সৃজনশীল দিয়ে দেবে। এখন আসি চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 থেকে বলবো আমাদের প্রথমেই
উদ্ভিদে গ্যাসীয় পরিবহন এবং মানবদেহে পরিবহনে একটু আইডিয়া রাখবা, এটা সৃজনশীলে লিখতে অনেক হেল্পফুল হবে। এই চ্যাপ্টারে 3 মার্কসের জন্য এবং 4 মার্কসের জন্য প্রায়ই আসে ফুসফুসের মধ্যস্থ বায়োথলি, এটা সম্পর্কে আইডিয়া রাখবা এবং নাসাপথ ও গলবিলের বিভিন্ন অংশে চিত্র একটু সম্পর্কে আইডিয়া রাখবা, এটা এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর মানব দেহের শ্বাসক্রিয়া, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখানে অক্সিজেন শোষণ কিভাবে হয় এটা একটু মাথায় রাখবা। আমরা জানি হিমোগ্লোবিনের কালার হচ্ছে গিয়ে লাল। শ্বাসনালী সংক্রান্ত রোগগুলো একটু দেখবা, এটা এই চ্যাপ্টার থেকে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সৃজনশীল দুইটার জন্য। অ্যাজমা বা হাঁপানি, ব্রঙ্কাইটিস, যক্ষা, ফুসফুসে ক্যান্সার, এই 4টা রোগই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারে বেশিরভাগ অংশ জুড়েই এগুলো আছে। ফুসফুসে ক্যান্সারটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাগতেছে। এই হলো চ্যাপ্টার 7-এর কমপ্লিট গাইডলাইন। আমার এই ভিডিওটা তোমার যদি কোনো হেল্প হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফলো করো এবং ভিডিওটিকে শেয়ার করে দাও। বেস্ট অফ লাক ফর ইউর এসএসসি এক্সাম। থ্যাংক ইউ ভেরি মাচ।